আর কবে আর কবে এদের নিয়েও গান হবে, আর কবে সবার জন্যে গান হবে, আর কবে ভাবতে তুমি শিখবে। একটু ভাবনা ডাইনামিক্স নিয়ে একটু আলোচনা করব। কিছুটা ইস্ট বেঙ্গল, কিছুটা ওই হাসপাতাল কাণ্ড এবং তাকে নিয়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে একটু ভাবনার ডাইনামিক্স। প্রথমে ইস্ট বেঙ্গলে আসা যাক। গতকাল আইএসএলের যে বিভিন্ন কোচ টোচ রয়েছে তাদের নিয়ে একটা সাংবাদিক সম্মেলনের মতন হয়েছিল। তো সেখানে আমাদের ইস্টবেঙ্গলের কোচ কোয়াদ্রাত এসে সেই পুরনো কাসুন্দি খাটতে লাগলো, সেই ডিনামিক্স ও ডিনামিক্স ও ডিনামিক্স এরকম করে একটা কথাবার্তা বলে। মানে গত বছর কেন ইস্টবেঙ্গল ভালো খেলতে পারেনি, ও ডিনামিক্স ছিল না, ইস্টবেঙ্গলের সাথে ডিনামিক্স ছিল না, বাকিদের সাথে ডিনামিক্স ছিল। এবার ডিনামিক্স জিনিসটা কি খায় না মাথায় মাখে, ব্যাপারটা খুব সহজ করে বলছি। উনি যেটা বলতে চেয়েছেন জানি না, হয়তো ভেবে চিন্তে বলেছেন কিনা, নাকি টুকে দিয়েছেন। আজকালকে আমাদের আন্দোলনকারীরা সব কিছু টুকে দেয়, কলকাতায় বসে বিদেশি সব কিছুতে টুকে দেয়। তো জানি না, ব্যাপারটা উনি যেটা বলতে চেয়েছেন যে একটা ফ্লো, মানে ধরুন একটা টিম একটা জেতার মধ্যে রয়েছে, জেতার ছন্দে রয়েছে, তখন তার মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়তে থাকে। তো জেতার ছন্দে থাকার জন্য আপনাকে কয়েকটা ম্যাচ জিততে হবে, পরপর ম্যাচ। কিন্তু ইস্টবেঙ্গল আমার মনে হয় একদম শেষে গিয়ে, ইস্টবেঙ্গল একদম শেষে গিয়ে বোধহয় বেঙ্গালুরু ম্যাচটা জিতলো, তখন বোধহয় পরপর দুটো ম্যাচ জিতলো। তার আগে একবারও পরপর দুটো ম্যাচ জেতেনি। তো ডিনামিক্সটা আসবে কোত্থেকে, ডিনামিক্সটা বলছে বাকি টিমের ডিনামিক্স আছে, আমাদের ডিনামিক্স নেই। ভাই ডিনামিক্সটা খায় না মাথায় মাখে, মানে ডিনামিক্সটা আনবো কোত্থেকে? কোচকে দেখে মনে হচ্ছে মানে ডিনামিক্স যেন ওপর থেকে পড়বে, মানে ইস্টবেঙ্গলের পড়াঠলা হাতে পড়তে হবে তবে ডিনামিক্সটা আসবে। তো এরকম আপনার কোচ থাকার মানে কি, যে নিজেই জানে না কী করে ডিনামিক্সটা আনবে, বেসিক্যালি কী করে পরপর ম্যাচ যেতে হবে সে নিজেও জানে না। এখন সে বলছে মানে একটা অভিশাপের মতন দিচ্ছে বা ভয় দেখাচ্ছে আপনাকে, যে দেখুন যে ট্রেভার মর্গানের সময় পরপর দু মৌসুমে একটা কোচ ছিল, এতদিন আপনারা রাখেনি, তো আপনারা ভালো ফল পাননি। মানে আপনার ধরুন আপনার সন্তান কারো কাছে প্রাইভেট কোচিংয়ে পড়ছে, সে ফেল টেল করলো, আপনার কিন্তু আবার পরের বছর তাকিয়ে রাখতে হবে, না তো সে পাস করবে না। মানে জানি না আপনি মানে একটা মানে কাককে যদি দিনের পর দিন রেখে দেন, সে কি কোনোদিন কোকিলের মতন গান গাইবে? তো এই ডিনামিক্সটা জানি, এই এই যে ইস্টবেঙ্গল ফ্যান কর্মকর্তা এদের মাথায় কবে এই ডিনামিক্সটা আসবে? তো সত্যি কথা বলছি, আবার আগে যেমন বলেছি, ইস্টবেঙ্গলের এই পরিস্থিতিতে যা অবস্থা, যতই ভালো প্লেয়ার থাকুক, ইন্ডিয়ান প্লেয়ার বেশ কিছু ভালো আছে, বিদেশি কয়েকজন ভালো আছে, কয়েকজন ওই খাজামাল আছে। তাতে করে ইস্টবেঙ্গল ওই ৮ থেকে ১০, ৮, ৯, ১০ এর মধ্যেই থাকবে। এবার যদি কোনো পরিবর্তন ঘটে তখন অন্য কিছু ঘটতে পারে। এখন যা পরিস্থিতি ৮, ৯, ১০। এবার আসা যাক আমাদের এই হাসপাতাল ব্যাপারে। তো এখানে আমি দেখছি ওই যে ভিকটিম মহিলা, তার বাবা-মাকে নিয়ে মানে সবাই একটা মুরগি করছে। মানে বাবা-মার কাছে বারবার করে যাচ্ছে, গিয়ে মানে বাবা-মা মানে মানে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। খুবই স্বাভাবিক, একটা সাধারণ পরিবার, মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যেরকমই হোক, একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার, তার পরিবারে একটা খারাপ ঘটনা ঘটে গেছে। এবার তাদেরকে সারাক্ষণ মিডিয়ায় যাচ্ছে এবং তারাও বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। মানে কখনো বলছে মানে এ টাকা অফার করেছে, আবার পরবর্তী বলছে না, না টাকা অফার করেনি। মানে একটা মিডিয়া একবার যাচ্ছে, তারা বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। যে প্রথম থেকেই শুরু হয়েছিল ওই কথাবার্তা, ওই ৩টে অডিও কল আসা নিয়ে। তারা মানে ৩টে অডিও লিক হয়ে যাওয়ার পর অনেক জায়গাতে তারা বলল, আমি জানি না কোত্থেকে অডিও কে পেয়েছে, সেটা নিয়ে লোকে বলে দিল এ বাবা মা তো বলেছে, না না এটা মিথ্যে অডিও। কিন্তু আমি আবার দেখেছিলাম টিভি 9 বাংলায় একটা ইন্টারভিউ, ভিডিও ইন্টারভিউতে বাবা মা কিন্তু স্বীকার করেছিল যে হ্যাঁ ওরকম ৩টে অডিও এসেছিলো, এবং তারা যে অডিওর কন্টেন্টটা বলেছিল সেটা ওই লিকড অডিওর সাথে পুরোপুরি মিল ছিল। তো জানি না, মানে দেখুন, আমি বুঝতে পারছি বিভিন্ন রাজনৈতিক দল এটা নিয়ে একটা বাবা মাকে মুরগি করছে, মানে এমনি আন্দোলন চলছে না, তাই বাবা মাকে নিয়ে একটু আন্দোলনে একটুখানি একটু আছে না যে এই উনুনটা একটু একটুখানি দিয়ে দেবে, একটু একটু তেল ঢেলে দেয়, একটুখানি ঘুটে দিয়ে দেবে, ওরকম মানে বাবা মাকে এনে কিছু একটা করার চেষ্টা করছে, যেহেতু আন্দোলনটা থিতেই যাচ্ছে। তো দেখুন বাবা মা কী কী করা যেত, কী কী করা যেত, কী কী করা যাচ্ছে না। যেটা করা যেত সেটা হচ্ছে যে ওনাদের মেয়ে তো চলে গেলেন, তো বাবা-মার ওই মানে ওই কেন্দ্রীয় সরকারের ১০ লাখ টাকাতে হয়ে যাবে তো? হবে না। যেটা দরকার ছিল, যেটা নিয়ে কেউ আলোচনা করলো না, মানে কোনো রাজনৈতিক দল আলোচনা করলো না, মানে আন্দোলনকারীরা তো করলোই না। মানে আপনার দাবি যদি না থাকে তো কেউ তো আপনাকে দেবে না। আপনি ভুলভাল দাবি করছেন। আপনি বিদেশ থেকে খালি গান টাং 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 করে গান গাইছেন। এই হেই হেই চাইবো না, চাইবো না ওই করে গান গাইছে। ওইভাবে করলে হবে না। আপনার যেটা দরকার ছিল এবং করা হলো না, বা হয়তো সুযোগটাও চলে গেল, সেটা হচ্ছে যে একটা পরিবারে একটা মেয়ে, প্রতিষ্ঠিত একজন ডাক্তার, সে এমডি হতে চলেছিল।
তার তো একটা রোজগার হতো, একটা আপনি একটা মোটামুটি একটা অ্যাভারেজ একটা ইনকাম একটা আন্দাজ করতে পারেন যে একটা এমডি ডাক্তারের কত হতে পারে। এবার তার একটা ওয়ার্কিং লাইফ কতদিন হতে পারে, একটা অ্যাভারেজ যে লাইফ স্প্যান সে কতদিন তার ওয়ার্কেবল লাইফ হতে পারে। তো সেই লাইফে তার অ্যাভারেজ মান্থলি ইনকাম কী হতে পারতো, সেখান থেকে কতটা সে সেভিংস করতে পারতো, বা কতটা মানে সে আফটার এই ব্যাপারগুলো হিসেব করে সেই টাকাটা কিন্তু ক্ষতিপূরণ হিসেবে দাবি করা উচিত ছিল, যে বাবা মার জন্য যেন সেটা সে পায়। এবং এটা প্রত্যেকটা এই ধরনের কেস হবে সেই ক্ষেত্রে হওয়া উচিত। এবং ওই যে বললাম, ধরুন কারুর মেয়ে, সে ধরুন একটা রিসেপশনিস্ট, কারুর মেয়ে ধরুন পাইলট। তো যে রিসেপশনিস্ট তার একটা ইনকাম হতে হয়, ধরুন অ্যাভারেজ ইনকাম, বা তার যে এডুকেশন অনুযায়ী এই ব্যাপারগুলো ভাবার বিষয় আছে। যে কেউ ধরুন একটা ক্লাস 12 পাস সে রিসেপশনিস্ট, বা কেউ ধরুন একটা এম এ পাস সে রিসেপশনিস্ট। সো যে এম এ পাস রিসেপশনিস্ট তার কিন্তু একটা ফিউচার রয়েছে, মানে সে কেরিয়ার গ্রো করার পোটেনশিয়াল রয়েছে। তো একজন রিসেপশনিস্ট যে এম এ পাস, একজন রিসেপশনিস্ট যে ক্লাস 12 পাস, দুজনেরই এক পোটেনশিয়াল ফিউচার ইনকাম ভাবা উচিত নয়। তো সেক্ষেত্রে কম্পেনসেশনগুলো সেইভাবে ক্যালকুলেট করা উচিত যে একজন রিসেপশনিস্টের সাথে ধরুন এই ধরনের ঘটনা ঘটলো, সে 12 পাশে, তার বাবা মা একরকম ক্ষতিপূরণ পাবে টিল ডেথ, বাবা মার মৃত্যু পর্যন্ত। একজন রিসেপশনিস্ট যে এম এ পাস, তার একটা ক্ষতিপূরণ হওয়া উচিত। একজন ধরুন পাইলট মহিলা, তার সাথে এরকম ঘটনা ঘটেছে, তার যা পোটেনশিয়াল ইনকাম স্কোপ থ্রু ওয়ার্কিং লাইফ, সেইটা বাবা মার পাওয়া উচিত মান্থলি। মান্থলি লামসাম নয়, এটা মান্থলি। মেয়ে বেঁচে থাকলে তো হঠাৎ করে অত টাকা দিত না, সে যা এই ব্যাপার নিয়ে কেউ আন্দোলন করলো না। করলে তো বাবা মার লাভ, মানে তাদের লাভ হবে না। মানে আপনি সবসময় আপনার নিজের লাভের কথা ভাবছেন, কী করে একটা সেলফি, একটা রিল বানাবেন, চলে গেলেন দুম করে, গিয়ে আপনি বলছেন জাস্টিস জাস্টিস। আপনি জাস্টিস মানে আপনার মাথায় যেটা ভাবনা চলে এসেছে যে এরা এরাই দায়ী, আপনি শুরুতেই ভেবে নিয়েছেন, কোনো তদন্তের দরকার নেই, মানে এভিডেন্সেরও দরকার নেই, কোনো তদন্তেরও দরকার নেই, আপনি ধরে নিচ্ছেন। এবার ওই নামগুলো যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ আপনি বলছেন আমি জাস্টিসটা পেলাম না। ও বলছে হয়তো কোর্টটা ভয়ের চোটে হয়তো আজকে শুনানি পিছিয়ে দিয়েছে, কেননা নতুন করে আমরা যা বুঝতে পেরেছি, নতুন করে কোনো এভিডেন্স নেই, মানে ওই সঞ্জয় রায় ছাড়া আর কেউ নেই। তো এবার যদি আজকে তো বলে দিল সঞ্জয় রায়, আপনি বলবেন না এ সেটিং হয়ে গেছে, ও সেটিং হয়ে গেছে, তো হয়তো সবাই ঘাবড়ে গিয়ে একটু ভালো, পাবলিক একটু থিতু হয়ে যাক, এটা পিছিয়ে দিই। এবার আসলে ডাক্তারদের কথা, সেখানেও চূড়ান্ত মিথ্যাচার। মানে যারা আন্দোলন করছে, যাদের বিরুদ্ধে আন্দোলন করছে, দুপক্ষই ডাক্তার, কিন্তু ব্যাপারটা এমন করা হচ্ছিল যে এক পক্ষে কিছু খারাপ মানুষ রয়েছে আর এক পক্ষে কিছু ভালো ডাক্তার রয়েছে। ব্যাপারটা তা কিন্তু নয়। এক পক্ষে সোকল্ড খারাপ ডাক্তার, প্রতিষ্ঠিত খারাপ ডাক্তার, আরেক পক্ষে অপ্রতিষ্ঠিত ভালো ডাক্তার। এরা প্রত্যেকটাই ডাক্তার। মানে আজকে যে ভালো ডাক্তার, অল্প বয়সী ভালো ডাক্তার, সে কালকে খারাপ ডাক্তার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার সমাজ। এটা কিন্তু আমরা বুঝতে পারলাম, টেকাই হচ্ছে এটাই, যে আজকে যে ভালো অল্প বয়সী ডাক্তার, সে কালকেই করাপ্টেড হয়ে যাচ্ছে, করাপ্টেড হয়ে গিয়ে সেটা খারাপ মানুষ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু তুলে ধরা হলো না, কিন্তু আপনাদের বোঝা উচিত। আর কবে আপনারা বুঝতে শিখবেন? এবারটা বুঝে যান। তো এবার আসে যাক এই যে হেলথ কেয়ার সিস্টেমে দেখুন, পশ্চিমবঙ্গে যে সরকারি হাসপাতালগুলো আছে, আপনাকে একটা কম্পারেটিভ অ্যানালিসিস করতে হবে। সেগুলো অবশ্যই এই ডক্টর সরকারদের এই গজ বুকে রাখা হাসপাতালের মতন অতটা এগিয়ে না, কিন্তু সেগুলো বাকি দেশে যে অংশে বিভিন্ন সরকারি হাসপাতাল আছে সেগুলো থেকে অনেকটা এগিয়ে। এবার বুকে গজ নিয়ে ওই ডক্টর সরকার একটু সত্যি কথা বলেছে, একটু অসত্যের আশ্রয় নিয়েছে। সত্যি কথা কী বলেছে, না সত্যি এটা একটা ঘটনা যে অনেক ক্ষেত্রে আপনি যদি একটা ডেটা নেন, দেখবেন গোটা বিশ্ব জুড়ে অনেক ক্ষেত্রে হয়তো ভেতরে কিছু থেকেই যায় ঘটনা। এইটা সত্যি বলেছে, কিন্তু যেটা উনি মিথ্যে বললেন বা সঠিক বললেন না, সেটা হচ্ছে যে ও নার্স করেছে। দেখুন নার্স কিন্তু ফাইনাল স্টিচটা করে না, মানে ওই কাটাকাটি, ওই ইনসিশন করা বা স্টিচ করাটা নার্স করে না। এবার নার্স যদি ধরুন পেশেন্টের বুকে একটা পদ্মফুল রেখে দিল, হ্যাঁ, তো ওই ডক্টর সরকারকে পদ্মফুল সমেত ওটা সেলাই করে দেবেন না চোখ কান বুঝে? তো এতই যখন ভরসাতে আপনি ওই নার্সকে রেখেছেন কেন? আপনি যদি মনে করেন কোনো নার্স মানে হয়তো মানে কাজ করতে করতে হয়তো সে গজ দিচ্ছে না, মানে সে পদ্মফুল ভাবছে, সে হয়তো মানে আনমো না মনে, সে কাজ করার কোনো মুড নেই। তা আপনি তাকে সিলেক্ট করেছেন কেন আপনার সার্জারি টিমের জন্য? তো দায়টা কিন্তু আপনার এবং দোষটা আপনার, কিন্তু কেননা আপনি ফাইনাল স্টিচ করার সময় নার্স ওই বুকে পদ্মফুল রেখে দিল কি না, নাকি একটা
কাস্তে হাতুড়ি তারা রেখে দিল, আপনি ওটা দেখলেন না, বা নাকি একটা মানে একটা ওই ঘাস ফুল রেখে দিল, আপনি দেখলেন না, আপনি স্টিচটা করে দিলেন। এটা এইটুকু মিথ্যে কথা, প্রথমটা সঠিক কথাই বলেছেন। তো যাকে যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই শিফটে এই ব্যাপারগুলো বদল চাই। মানে 36 ঘন্টাটা একটা টোটাল একটা ডাইনামিক্স ডাইনামিক্সের ঢ্যামনামো, বাট ঢ্যামনামোর ডাইনামিক্স, হ্যাঁ, 36 ঘন্টায় কেউ কাজ করতে পারে না, তারা কাজ করতে পারে না সেখানে। আহ, অবশ্যই কিছুটা ওয়ার্কিং অ্যাক্টিভ টাইম থাকে, কিছুটা ইনঅ্যাক্টিভ টাইম থাকে। এবং ইনঅ্যাক্টিভ টাইমটাতে হয় মুশকিল। ইনঅ্যাক্টিভ টাইমটাতে যেসব ডিপার্টমেন্টে খুব মানে হেভি ট্রাফিক থাকে পেশেন্টের, তাদের পেছন ফেটে যায়। তারা হয়তো মানে ছুটি পায় না, মানে ব্রেক পায় না, হয়তো খুব ন্যূনতম ব্রেক পায়, যেটা ক্ষতিকারক। মানে কোর্ট বলেছে না, মানে ইনহিউম্যান ডাক্তারদের পক্ষে। আমি বলবো ডাক্তারদের পক্ষে তো ইনহিউম্যান, মানে পেশেন্টের পক্ষে তো মানে লাইফ থ্রেটনিং। কেউ যদি টানা কাজ করে থাকে যে কোনো ডিপার্টমেন্টে, অনেকে এবং করেও। আমরা বলি না, আগে আগে বলতাম যে সরকারি কর্মচারীরা কাজ করে না, এটাও যেমন ঘটনা ছিল আগেকার দিনে, এটাও ঘটনা যে কিছু সরকারি কর্মচারী ফাঁকিবাজদের জন্য, বাকি ফাঁকিবাজ সহকর্মীদের জন্য তাদের পেছনটা ফেটে যেত, নয়তো সিস্টেমটা কোলাপস করে যেত, মানে সবাই যদি কাজ না করতো। অনেকেই কাজ করে না, এবং তারা কাজ করে না বলে বাকিদের পেছনটা ফাটে। তো সেরকমই কিছু কিছু ডিপার্টমেন্টে কিছু কিছু ডাক্তার পেছন ফাটিয়ে কাজ করে, আর বাকিরা বা বাকি কিছু ডিপার্টমেন্টে তারা ঘুমিয়ে কাটায়, 36 ঘন্টার মধ্যে হয়তো 20 ঘন্টা ঘুমিয়ে কাটায়। এবার এই ব্যাপারটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, সেই মতন আপনি আলাদা আলাদা শিফট করুন। এবং প্রচুর অপশান রয়েছে। আপনি হাসপাতালের মধ্যে একটা আলাদা একটা একটা ধরুন মহিলাদের একটা শোবার জায়গা, একটা পুরুষদের শোবার জায়গা উইথ কন্ট্রোলড অ্যাক্সেস, মানে আপনাকে ঢোকার সময় লগ ইন করতে হবে, ডিজিটালি লগ ইন করতে হবে, বেরোনোর সময় ডিজিটালি লগ আউট করতে হবে, সেখানে আপনি সিকিউরিটি এবং এই ধরনের প্র্যাকটিক্যাল কথাবার্তা কেউ কিন্তু বলছে না, ডাক্তাররা বলছে না। জানি না, হয় তারা একদমই অজ্ঞ। তাদের কথাবার্তা, ম্যাক্সিমামের কথাবার্তা শুনে আমার আতঙ্ক লাগে আজকাল। আমি জানি না, মানে ওই যবে থেকে ওই নিটটা এসছে, ওই সেন্ট্রালাইজড এক্সামটা হয়েছে, তবে থেকে দেখছি অনেক মানে ঢুকেছে কথাবার্তা, হিন্দিতে এমন কথাবার্তা বলছে মনে হচ্ছে ফুচকালা টাইপ পাবলিক। এরও মানে এখন অনেক হাসপাতালে পড়াশোনার সুযোগ পাচ্ছে, এমবিবিএস করছে, এমডি করছে। কিন্তু কথাবার্তা শুনে মনে হচ্ছে ফুচকালা টাইপ, মানে ফুচকাটা সে যদি বিক্রি করতো বা ভেলপুরি, হয়তো সঠিক ছিল তার মেধার পক্ষে। তো এরকম প্রচুর ব্যাপার আছে যেখানে উন্নতির অবকাশ রয়েছে সরকারি হাসপাতালে। ধরুন সরকারি হাসপাতালে এত দালাল কেন থাকবে? ঠিক আছে, মানে দালাল প্রথা চলে আসছে বহু যুগ ধরে, যেমন ওই 36 ঘন্টা হয়তো চলে আসছে, হয়তো ব্রিটিশ আমলের রুল, কিন্তু হয়তো কখন দেখুন, আপনাকে আইনটা কিন্তু যুগের সঙ্গে বদলাতে হবে। কিছু কিছু আইন করা হয় সেই যুগের, যেরকম মানুষের মধ্যে একটা সততা থাকে বা মানুষের নিষ্ঠা থাকে, তাকে ভিত্তি করে, মানে বেসড অন ট্রাস্ট ফ্যাক্টর, যেটা আমি লিখেছি আমার চ্যাট ফোরামে। বেসড অন ট্রাস্ট ফ্যাক্টর কিছু রুল হয়। তারপর মানুষের ওই সেন্স অফ কনসিয়েন্স বা মানুষের সেন্স অফ এথিক্স বা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স অফ করাপশন, এগুলো বদলাতে থাকে। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে কিন্তু ডাক্তারকে জাস্ট একটা আলাদা প্রফেশনালের মতন ভাবতে হবে। আপনি যেমন গাড়ির মেকানিক থাকে, একটা ফ্লাইটের মেকানিক থাকে, সেরকম এরা শরীরের মেকানিক। সেটাই ভাবুন, আপনি তাকে প্রফেশনাল ভাবুন, ট্রিট দেম অ্যাজ আ প্রফেশনাল। তাকে ঈশ্বর ভাবার কোনো দরকার নেই, ঈশ্বর ভেবে আবার এইসব সমস্যা করার দরকার নেই। আপনি কিছু হয়ে গেলে পেশেন্টকে, ডাক্তারকে মারেন, আবার ডাক্তারও আপনার সঙ্গে তঞ্চকতা করে, করেই তো অবশ্যই, আপনাকে ব্র্যান্ডেড ওষুধ গুছিয়ে দেয়, আহ, ওষুধ কোম্পানি থেকে টাকা খেয়ে, এমআরডি থেকে টাকা খেয়ে তাদের স্পন্সার বিভিন্ন ট্রিপে চলে যায়, সুইজারল্যান্ডে চলে যায়, ব্যাংককে চলে যায়, পুরো ফ্যামিলিকে নিয়ে ঘুরে টুরে চলে আসে। ঢপের সেমিনার সেমিনার কিছুই হয় না, বেসিক্যালি ওই ঘুষ, এক প্রকার ঘুষ। অনেকে হয়তো ক্যাশে ঘুষ নেয়, অনেকে এইভাবে ঘুষ নেয়, বাড়িতে এটা ওটা চলে আসছে, ব্র্যান্ডেড ওষুধ প্রেসক্রাইব করে দিচ্ছে। তো এইগুলো বন্ধ করা দরকার। তাই এগুলো তখনই বন্ধ হবে যখন আপনি ডাক্তারকে ঈশ্বর কম মানুষ বেশি ভাববেন, তাকে একটা স্ট্যান্ডার্ড প্রফেশনাল ভাবুন না। আপনার যেমন সোসাইটিতে আপনার যেমন ইঞ্জিনিয়ার থাকে, আপনার যেমন কার মেকানিক থাকে, আপনার পাইলট থাকে, বিভিন্ন পেশার লোকজন থাকে, লয়ার থাকে, কর্পোরেট লয়ার। আপনি ডাক্তারকেও ভাবুন না একজন একজন কর্পোরেট, একজন বডি মেকানিক, একটা হিউম্যান মেকানিক। এবার তাকে তার মতন করে এবার আপনি তাকে ট্রিট করুন। সেও আপনাকে সমাজের, সেও একটা অংশ, কিন্তু তাকে সমাজ থেকে আলাদা করে তাকে ঈশ্বর ভাবার দরকার নেই। কখন আপনি তাকে ঈশ্বর ভাবছেন, কখন আপনি তাকে একটা দস্যু ভাবছেন। তাকে একটা সমাজেরই একটা একটা পেশার মানুষ ভাবুন, দেখবেন তার অনেকটাই উন্নতি হয়ে গেছে, আপনি মাথাও খুলে গেছে, অনেক
উন্নতির অবকাশ আপনি পেয়ে যাবেন। সরকারি হাসপাতালেই পেয়ে যাবেন। মানে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও যত মানে ডায়নামিক করা যেতে পারে। মানে ধরুন সেখানে আপনি কিছু ধরুন এই যেমন ধরুন আপনি আপনার ট্রেনে আপনার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সব ক্লাসই তো আছে। মানে বেসরকারিকরণের পূর্বেও বলছি। এখনো হয়নি যদিও বেসরকারিকরণ। তো আপনি হাসপাতালেও করতে পারেন। ধরুন রাখলেন আপনি একটা সিগনিফিক্যান্ট ক্যাপাসিটি আপনি রাখলেন। 70% আপনি রাখলেন কমপ্লিমেন্টারি হেলথ কেয়ার। 30% আপনি পেড করে দিলেন এবং সেখানে পেমেন্ট আপনি এতটা রাখলেন যেটা ধরুন প্রাইভেট নার্সিং হোমের থেকে কম কিন্তু অবশ্যই একটা পেমেন্ট। সেক্ষেত্রে কি আপনি ওখান থেকে যে আপনি যে রেভিনিউটা আর্ন করবেন সেটা দিয়ে আপনাকে মানে আপনার যে কমপ্লিমেন্টারি আপনি যে চিকিৎসাটা দিচ্ছেন সেটা আরও পরিষেবাটা আরও ভালো করতে পারবেন। কিন্তু এখানে ব্যালেন্স রাখতে হবে যাতে সেখানে কোনো রকম ডিসক্রিমিনেশন না হয়ে যায়। তো এই ব্যাপারগুলো কিন্তু প্রচুর অবকাশ রয়েছে এবং সেই অবকাশ নিয়ে এটা খুবই দুর্ভাগ্যজনক যে ডাক্তাররা নিজেরাই কিছু দাবি দেওয়া করছেন। তাই ভুলভাল দাবি দেওয়া মানে পুলিশেদেরকে সরাক। তাহলে নিজেদের ওয়ার্কিং কন্ডিশন বেটার করার কোনো দাবি আমি দেখছি না। এটা খুবই দুর্ভাগ্যজনক। মানে ডাক্তারে এত কথা বলছে, কি করে সিস্টেমটা বদল করবে সেটা বলছে না। এই সন্দীপ ঘোষকে বা একে সরিয়ে দেন। একটা সন্দীপ ঘোষকে সরাবেন আরেকটা চলে আসবে। মানে এই ডাক্তারদের মধ্যে থেকে এই করাপ্টেড ডাক্তার এসছে। জানি না এরা আদৌ করাপ্টেড কিনা সেটা তদন্ত বলবে। ধরে নিলাম করাপ্টেড, ডক্টর ঘোষ করাপ্টেড, ডক্টর দে করাপ্টেড, ডক্টর রায় করাপ্টেড ধরে নিলাম। তো এরা তো এদের থেকে বড় হয়েছে। এই মানে আজকে জুনিয়র ডাক্তারের কালকে খারাপ ডাক্তার হয়েছে। তো আপনাকে কিন্তু ওই একটা ঘোষ, একটা একটা দেকে বদলালে হবে না। আপনাকে এই সিস্টেমটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে যে এই সিস্টেম যে সিস্টেমে করাপশন আ তৈরি করছে বা করাপ্টেড লোক তৈরি করছে, এই সিস্টেমটা কী করে বদল করা দরকার? তো আমার মনে হয় এই জুনিয়র যারা ডাক্তার আছে তারা কোনো মতে পাস-টাস করে ঢুকে গেছে। এদের অত মাথায় মেধা নেই। তো সেক্ষেত্রে অন্তত এরা দাবিটা করলেও ভালো হতো। সেক্ষেত্রে অন্তত এই সরকার থেকে এগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা শুরু করে এবং এইগুলো কিন্তু প্রচুর উন্নতির অবকাশ রয়েছে। যাকে আশা করি আপনারা কিছুটা ভাবতে শিখছেন। সেই ভাবনাটা আপনাদের ব্যক্তিগত জীবনে হোক, আপনাদের সামাজিক জীবনে হোক, আপনাদের এই ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে হোক, আশা করি কিছুটা উপকার দেবে। সকলে ভালো থাকবেন।